আচ্ছা, যারা অনলাইনে আছে একটু চেক করো ওকে আছে কিনা। শুরু করব তাহলে। ওকে, তো শুরু করে দেওয়া যায় আসলে। তো আমাদের যে টপিকটা চলতেছিল সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। তো আলোক তড়িৎ ক্রিয়ার পর আমাদের সামনে আরও কিছু টপিক আছে টুকটাক, ওগুলা কভার করে তারপরে আমরা চ্যাপ্টার ক্লোজ করবো। আজকে চ্যাপ্টার ক্লোজ হয়ে যেতে পারে, ইভেন পরে চ্যাপ্টার শুরু হয়ে যেতে পারে। কত ম্যাথ বাকি আছে তার উপরে ডিপেন্ড করবে। তো আস্তে আস্তে আমরা করি আর কি, করতে থাকি যত ম্যাথ করা যায় আর কি। এই চ্যাপ্টার যেহেতু আমাদের কাছে এই সাইকেলে বেশ এনাফ টাইম আছে, 12টা ক্লাসের মধ্যে এনাফ টাইম আছে। আচ্ছা, তাহলে আচ্ছা, তো প্রথমে আমরা একটু অন্যরকম একটু ম্যাথ করব, মানে আলাদা টাইপের, কিন্তু এই টাইপের ম্যাথ অলরেডি বইতে আসছে। হ্যাঁ, সরাসরি এটা বইয়ে ওইভাবে পাবা না, ওইভাবে কোনো টপিক বা ওইভাবে কোনো ম্যাথ স্পেসিফিকলি পাবা না, কিন্তু আসছে। তো করি কয়েকটা ম্যাথ। আচ্ছা, শোনা আছে হয়তো, কোনো সমস্যা নাই। তো আমি একটু কোনো সমস্যা কি আছে? কোনো সমস্যা মনে হয় নাই। ওকে, আচ্ছা, তো শুরু করি। তো মার্কারটা, হ্যাঁ, যেটা বলা আছে 500, এটা একটু সোজাই, 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের 5 ওয়াটের আলো নিঃসরণ করে 5 ওয়াটের এমন কোনো বাতি 10 সেকেন্ডে কতগুলি ফোটন নিঃসরণ করে। ঠিক আছে, মানে একটা লাইট হতে, একটা বাল্ব হতে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো নিঃসরিত হয়, এবং সেটা 5 ওয়াটের বাতি, এবং সেটা 10 সেকেন্ডে কতগুলি ফোটন কণা নিঃসরণ করবে সেটা। তো দেখো, গতদিন আমি একটা কথা বলেছিলাম যে ইজ ইকাল টু এইচ এফ, এটা হচ্ছে একটা ফোটন কণার জন্য, তাহলে এন সংখ্যক থাকলে এন দ্বারা গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এনার্জি বা যে পরিমাণে শক্তি, ওয়ার্ক, ওয়ার্ক এবং এনার্জি একই জিনিস আসলে। তাহলে পাওয়ার, যেটা পাওয়ার ইকুয়ালটি হচ্ছে এনার্জি বাই টাইম, বা এন এইচ এফ বাই টি। ঠিক আছে, অ্যাকচুয়ালি সোজা এখন। তাহলে পি ইকুয়াল টু এন এইচ এফ বাই টি। তাহলে পি এর ভ্যালু হচ্ছে 5 ওয়াট, এন এর ভ্যালু আমরা বের করব। হ্যাঁ, এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻34। এফ এর ভ্যালু হচ্ছে 500 ন্যানোমিটার, 500 ইন্টু 10⁻9 ডিভাইড বাই টি। টি হচ্ছে 10 সেকেন্ড। এই তো শেষ। এখন যা আসে সেটাই আছে। তো কত আসে একটু দেখি। 5 ইকুয়াল টু n 626 10⁻34, 500 ইন্টু 10⁻9, 10। আচ্ছা, কি ব্যাপার, এখন আসে না কেন? তো বড় মান তো। আচ্ছা, দাঁড়াও, আমি আমার আরেকটা মোবাইল নিয়ে আসি, তাহলে চেক করা যাবে যে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক। আমি বুঝতে পারতেছি না একটা মোবাইলে, দাঁড়াও। Vision 2020 cycle 6, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন তাহলে এটা করে দিলেই হবে। আচ্ছা, ক্যালকুলেটর ক্যান নট সলভ কেন দেখাচ্ছে? আচ্ছা, একটু সাবধানে করি তাহলে। এটা হচ্ছে 50, তাহলে 50 ডিভাইড বাই 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 500 ইন্টু 10⁻9, 1.509 ইন্টু 10⁻41।
মাইনাস কই 41। আচ্ছা একটু দাঁড়াও তো, এখানে ওহো এখানে তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, রাইট? তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, ফ্রিকোয়েন্সি কেন দিলাম এখানে? তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে, সরি। তো দেয় নেই তো, হার্স দেয় নেই তো, সরি। এফ তো এফ আমরা জানি হচ্ছে সি বাই ল্যামডা। তাহলে সি বাই ল্যামডা বসু 3 × 10⁸ ডিভাইড বাই ল্যামডার ভ্যালু হচ্ছে 500 ন্যানোমিটার। এবার ঠিক হবে, এই তো বলি। আচ্ছা তাহলে যেটা হচ্ছে 50 × 500 × 10⁻⁹ ডিভাইড বাই 6.626 × 10⁻34 into 3 × 10⁸ 1.25 × 10⁻20, সরি আগেরটা ভুল গেছিল, 1.25 × 10⁻20। ঠিক আছে, এই জন্য মাথা ঠান্ডা রাখতে হয় সবসময়। আমারও মাঝে মধ্যে মাথা ঠান্ডা না থাকলে যে হুট করে যে পরে যখন আরেকবার চেক করতে গেছি তখন ধরা পড়ছে। আচ্ছা, তো সোজা জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু অ্যাপারেন্টলি সোজা, এগুলো কিন্তু সবাই ঠিক করে। তো একটা কাজ করতে পারো, সোজা জিনিস যখন পাবা তখন করার পরে জাস্ট 10 সেকেন্ড বা 5 সেকেন্ড একটু সময় দিয়ে একটু দেখে নিলাম যে ওকে রাখছো কিনা সব কিছু। আচ্ছা, তাহলে আমরা সরাই এটা। এরপরে তোমরা এটা করবা, এটা হোমওয়ার্ক হিসেবে করবা। একই রকমই সূর্য 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে গড়ে 4 × 10⁻26 ওয়াট ক্ষমতা সৃষ্টি করলে এর থেকে প্রতি সেকেন্ডে নির্গত ফোটনের সংখ্যা, এটা হোমওয়ার্ক হিসেবে করবা। একইভাবে অ্যান্সারটা আমি বলে দিই। অ্যান্সারটা আসবে হচ্ছে 10⁻45। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এই টাইপের একটা বইটা আসছিল, মানে প্রায় হুবহু একই রকমই। 60 ওয়াট ক্ষমতার কোনো বাতি 560 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে এর শক্তির 70% বিকিরণ করলে বাল্ব থেকে প্রতি সেকেন্ডে নির্গত ফোটনের সংখ্যা। এটা আমার পুরোটা করা লাগবে না আসলে, এটা আমি তোমাদের একটা স্টেপ একটু দেখা দিলে হয়ে যাবে আগেরটার মতো। 60 ওয়াট ক্ষমতার কোনো বাতি এত তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে ল্যামডার ভ্যালু এটা, এর শক্তি 70% বিকিরণ করে। বিকিরণ বলতে বাতির বিকিরণ মানে হচ্ছে, এই ধরো এটা বাতি, তো এটার বিকিরণ মানে হচ্ছে এটার চারদিকে যে পরিমাণ আলো ছাড়ে সেটা হচ্ছে তার বিকিরণ। তাহলে 60 ওয়াটের 70% সে বিকিরণ করে, বাদ বাকি কিন্তু সে অন্য কোনোভাবে হয়তো লস হয়। ঠিক আছে, যেরকম সাউন্ডের লস হতে পারে, হিটার লস হতে পারে, ওই রকম। কিন্তু আলো হিসেবে, যেহেতু ফোটন কণার কথা বলেছে, এই জন্য আলো ফোটন কণা হিসেবে 70%। তাহলে পি ফোটন কণার জন্য যেটা হবে সেটা হচ্ছে 60 ওয়াটের 70%, এটা আসবে হচ্ছে 42 ওয়াট। তাহলে ঠিক আছে, পি ইকুয়াল টু এটা ইজ ইকুয়াল টু এনএইচ সি বাই ল্যামডা। এনএইচ এফ হয়, এফ এর জায়গায় সি বাই ল্যামডা। তারপরে তোমরা এখান থেকে এন এর ভ্যালুটা বের করবা। ঠিক আছে, তো এন এর ভ্যালু কত আসে এটা বলে দিই, তাহলে তোমরা করতে পারবা। এটা আসবে হচ্ছে 1.2 × 10⁻20।
আচ্ছা, তো এই টাইপের আরেকটা হোমওয়ার্ক করবা তোমরা, আরেকটা একটু মানে এটা একটু মানে ই করে করবা, ঠান্ডা মাথায় করবা। কোনো 100 ওয়াট বাল্বের কোনো 100 ওয়াট বাল্বের যেটা বলা আছে, কই গেল, হ্যাঁ, 40% ক্ষমতা বিকিরণ হয় এবং বিকিরিত ক্ষমতার 5% যদি 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে হয়, তাহলে বাল্বটি হতে প্রতি সেকেন্ডে নির্গত ফোটন। ঠিক আছে, তো এটার অ্যান্সার আসবে হচ্ছে, অ্যান্সার মিলাবে এটারও, এটার অ্যান্সার আসবে হচ্ছে 5.04 ইন্টু 10⁻18t। এটা মিলাই নিবা। আচ্ছা, তাহলে দাঁড়াও একটু সাম আপ করি। আমাদের বুয়েটের একটা প্রশ্ন ছিল, প্রশ্নটার কথা বলি। কই গেল, হ্যাঁ, এখানে বুয়েটের 12-13 প্রশ্নটা করবা তোমরা, হ্যাঁ, বুয়েট 12-13 সলভ করবা নিজেরা, অ্যান্সার মিলাই নিবা। 12-13 অবশ্যই পারবা, একই রকমই। এটা বুয়েটেরটা দিলাম নাকি রুয়েটেরটা? এটা রুয়েটের 12তে রুয়েট। বুয়েটেরও মনে এরকম আসছিল নাকি? আচ্ছা, বুয়েটেরটা দেখতেছি না, আসছিল হয়তো কোথাও, হয়তো এমসিকিউতে বা কোথাও। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের টপিক যেগুলো আছে তার মধ্যে কিছু টুকটাক ছোটোখাটো টপিক আছে এখন, হ্যাঁ। তার মধ্যে একটা টপিক আছে এক্স রে, ডি ব্রগলি আমরা পড়েছি, কম্পটন প্রভাবটা আছে এখনও, কম্পটন প্রভাব আছে, এক্স রে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা আছে, হ্যাঁ। তো আমরা করি কম্পটন প্রভাব। আচ্ছা, তার আগে আমরা পড়বো হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা। পড়বো না মানে জাস্ট একটা রিভিউ। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা যেটা বলে সেটা হচ্ছে যে এখানে তো ধরো যে এটা হচ্ছে নিউক্লিয়াস এবং আশেপাশে ইলেকট্রন আছে। এখন অ্যাকচুয়ালি জিনিসটা এত ইজি না যে নিউক্লিয়াসের আশেপাশে কক্ষপথে এভাবে ইলেকট্রন আছে, জিনিসটা একটু জটিল। মানে যেটা হয় যে এটাকে 3D স্পেসের মতো চিন্তা করো। ধরো যে এটা একটা ফুটবল, ঠিক আছে, এই বাইরের স্পেসটা হচ্ছে একটা ফুটবল এবং ভিতরে ফুটবলের ভিতরে আর একটা বল আছে যেটা হচ্ছে নিউক্লিয়াস। এখন ফুটবলের এই যে গায়ের যে অংশটা আছে, এই যে গায়ের যে অংশটা আছে, এই অংশ জুড়ে ইলেকট্রনের থাকার জায়গা থাকে আসলে। বা নর্মালি ধরো যে এটা যদি ভূপৃষ্ঠ হয় তাহলে কি হয়, উপরে মেঘ থাকে এবং মেঘের মধ্যে কি থাকে, মেঘের মধ্যে পানির ফোঁটা থাকে বা পানির বিন্দু থাকে, পানির বিন্দু দিয়ে তো মেঘ তৈরি। তো অ্যাকচুয়ালি যেটা হয়, নিউক্লিয়াস এটা
এখানে কোনো ইলেকট্রন নাই, যেরকম ভূমিতে ধরা এখানে কোনো পানি নাই, কিন্তু মেঘে মানে বৃষ্টির পানিটা আছে, এখানে বৃষ্টির পানি নাই। অনুরূপভাবে নিউক্লিয়াসে কোনো কিছু নাই, ইলেকট্রন নাই, কিন্তু আশেপাশে নির্দিষ্ট এরিয়া জুড়ে এটাকে বলা হয় ইলেকট্রনের মেঘ বা ইলেকট্রন ক্লাউড, যে জায়গায় ইলেকট্রন থাকতে পারে। সমস্যাটা হলো যে এখানে ফুল জায়গা জুড়েই কিন্তু পানির বিন্দু আছে, পুরোটা জুড়েই পানির বিন্দু আছে, কিন্তু এখানে তা না। এখানে তোমার কোন জায়গায় এই যে ইলেকট্রন থাকার জায়গা, কোন জায়গায় ইলেকট্রন আছে সেটাকে বললাম হচ্ছে তার অবস্থান। ধরলাম হচ্ছে এটার অবস্থান হচ্ছে এটা। খেয়াল করে কোন জায়গায় ইলেকট্রন আছে সেটা আমরা ধরলাম হচ্ছে তার অবস্থান, কিন্তু এটা যে এখানেই আছে এটা বলা মুশকিল। অ্যাকচুয়ালি এটা এই স্পেসের মধ্যে বা এই এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে, যে কোনো জায়গায় সে থাকতে পারে, শুধু যে এখানে থাকবে এরকম না। দেখা গেল তুমি এখানে মাপলা, কিছুক্ষণ পরে দেখলা সে এখানে আছে, ঠিক আছে। তো যাই হোক, আবার যেহেতু ইলেকট্রনগুলা ভাইব্রেট করতেছে বা মুভ করতেছে, তাহলে যেটা থাকবে অবশ্যই ইলেকট্রনের ভর আছে এবং তার কি থাকবে, ভরবেগ থাকবে। এদিক দিয়ে যদি মুভ করে তাহলে ভরবেগ থাকবে হচ্ছে এমভি বা পি বলা হয়। তাহলে এখন আমি যদি ধরো যে ইলেকট্রনের এক্স বা অবস্থান পরিমাপ করি এবং ভরবেগ যদি পরিমাপ করি, তাহলে ইলেকট্রনের অবস্থানে মাপার সময় যে পরিমাণ ত্রুটি পাওয়া যাবে, কারণ কোনো কিছু মাপতে হলে ত্রুটি পাওয়াই যায়। এখন ইলেকট্রন অবস্থান মাপার সময় যে পরিমাণ ত্রুটি পাওয়া যাবে এবং ভরবেগ মাপার সময় যে পরিমাণ ত্রুটি পাওয়া যাবে, এই দুটার গুণফল একটা কনস্ট্যান্ট আসে বা একটা মানের চেয়ে আসলে বড় হয়, এবং সেটা হচ্ছে h/2π। ঠিক আছে, সেটা হচ্ছে h/2π। নর্মালি এটা হচ্ছে h/2π ধরেই আমরা করব। ঠিক আছে, আবার এখন বলা হচ্ছে যে না, এটা h/2π না, এটা বলা হচ্ছে এখন হচ্ছে h/4π, এটা বলা হচ্ছে। আবার এই যে h/2π কে বলা হচ্ছে হলো h/2π কে বলা হচ্ছে হলো h-কাট। ঠিক আছে, তো এক এক সময় বইয়ের মানে ইন্টারন্যাশনাল এক একটা ইউজ করা হয়। আমি একটু দেখি তোমাদের বইয়ে কিভাবে কি করা আছে বা বইয়ে কোনটা ইউজ করেছে, তাহলে আমরা সেটা ইউজ করব, কারণ আমাদের বই অনুযায়ী যাইতে হবে। বইয়ে কোনটা ইউজ করেছে দেখি, তাহলে ম্যাথে সেগুলাই করতে হবে। হ্যাঁ, খেয়াল নাই, আমি বেশ কিছুদিন আগে দেখছিলাম বিগিনার টু মাস্টার করার সময়। আচ্ছা দাঁড়াও, হাইজেনবার্গের অনিশ্চয়তা। h/4π ইউজ করতে বলেছে, h/4π আপডেটেডটাই ইউজ করতে বলেছে তোমাদের বইয়ে, তাহলে আমরা h/4π ইউজ করব। ঠিক আছে, h/4π ইউজ করব। তো আমাদের দেখো অনিশ্চয়তায়, দেখো এটা অনিশ্চয়তা, এটার মান গ্রেটার দ্যান অর ইকুয়াল হচ্ছে এটা, তাহলে অনিশ্চয়তার সর্বনিম্ন মান কোনটা হচ্ছে, সর্বনিম্ন হয় এটার চেয়ে বড়, নাহলে হয় এটার সমান, নাহলে এর চেয়ে বড়, তার মানে সর্বনিম্ন মান হচ্ছে h/4π। তুমি যদি h কাট দিয়ে লেখো তাহলে যেটা হবে হচ্ছে h/2। ঠিক আছে, তাহলে ডেল এক্স ইন্টু ডেল পি ইকুয়াল টু হচ্ছে h/2 বা h/4π। h কি, h হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, আর কিছুই না, জাস্ট প্লাঙ্কের কনস্ট্যান্ট। তো এখন আমরা করি কিছু ম্যাথ। কই গেল ডাস্টার, কই গেল ডাস্টারই তো। দাঁড়াও, ম্যাথগুলো বের করি।
আচ্ছা, প্রথমে একদম সোজা ম্যাথ আছে, যেরকম বলা আছে হচ্ছে অবস্থানের একটা ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে 0.4 ইন্টু 10⁻⁻10 মিটার। এর ভরবেগের অনিশ্চয়তা বের করতে হবে, তো অনেক ইজি। তো নর্মালি আমরা সর্বনিম্ন মানটা দিয়ে করব, ডেল এক্স ডেল পি h/4 পাই। তাহলে দেখো ডেল এক্স অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে এটা, টু ডেল পি, এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 টু 4 পাই। কই গেল ক্যালকুলেটর, এখনই তো ইউজ করলাম। 4 পাই ইন্টু 0.4 ইন্টু 10⁻⁻10, 1.318 ইন্টু 10⁻⁻24, এটা হচ্ছে ভরবেগ, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, যদি বলতো যে বেগের অনিশ্চয়তা কত, তাহলে আমরা কি করতাম, ডেল পি ইকুয়াল টু আমরা জানি এম ইন্টু ডেল ভি। নর্মালি ভরের অনিশ্চয়তা ওইভাবে হবে না, তাহলে ডেল ভি এখান থেকে পাওয়া যেত ডেল পি বাই ইলেকট্রনের ভর কত 9.1 ইন্টু 10⁻⁻31, এটা বসালেই বেগের অনিশ্চয়তা মিটার পার সেকেন্ডে চলে আসতো। আচ্ছা, দাঁড়াও, আচ্ছা, যেরকম এই যে বেগের অনিশ্চয়তা নিয়ে একটা ম্যাথ আছে, একটি নিউট্রন এমন একটি নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে যার ব্যাসার্ধ 4 ইন্টু 10⁻⁻14 মিটার। বেগ নির্ণয়ে অনিশ্চয়তা কত? তো দেখো, যেটা মিটারের ডাটা দেওয়া থাকবে বা দৈর্ঘ্যের ডাটা দেওয়া থাকবে সেটাকেই নর্মালি তোমরা ডেল এক্স ধরবা, ঠিক আছে? এটাকেই ধরবা হচ্ছে ডেল এক্স। আচ্ছা, তো কিছু কিছু বইয়ে শুধু এইচ দিয়ে করা, তো আমরা করব হচ্ছে h/4 পাই দিয়ে, ঠিক আছে? কারণ আপডেট হয়েছে জিনিসটা আসলে, তো আপডেটেডটাই করতে হবে, h/4 পাই দিয়ে করবা। এবং এখানে তোমরা ডেল ভিটা বের করবা, একটু আগে যেভাবে করছিলাম ওইভাবেই ডেল ভিটা বের করা শিখালাম, কেবলই ডেল ভিটা বের করে নিবা, ঠিক আছে? আচ্ছা, যেরকম এখন একটা পিকুলার টাইপের একটা ম্যাথ, 1 কিলো ইলেকট্রন ভোল্ট ইলেকট্রনের অবস্থান
ও ভরবেগ একই সাথে নির্ণয় করা হলো যদি অবস্থান 1 অ্যাংস্ট্রমের মধ্যে নির্ধারিত হয় তাহলে ভরবেগের অনিশ্চয়তার শতকরা হার কত? তো অঙ্কটা একটু দেখতে পেকুলিয়ার, তো আসলে এটা আসতে পারে, ঠিক আছে। তো এখানে 1 কিলো ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন, এইটা কি বুঝাইছে? এইটা বুঝাইছে হচ্ছে, দেখো তোমরা তো এটা চ্যাপ্টার 9-এ পড়ছো একবার করে হলেও, যে ইলেকট্রন কি হয়, তোমার নিউক্লিয়াসের আশেপাশে ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকে। তো অ্যাকচুয়ালি ওই শক্তি স্তরের শক্তিটা হচ্ছে 1 কিলো ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমরা যেটা জানি এখন, এইটা হচ্ছে 1 কিলো ইলেকট্রন ভোল্ট বলতে অ্যাকচুয়ালি বোঝা হচ্ছে গতিশক্তি। কারণটা হচ্ছে দেখো, স্থিতিশক্তি বা গতিশক্তি এই দুটার যোগফল কিন্তু মাইনাস, মনে আছে? ইলেকট্রনের চারপাশে, মানে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন গতিশক্তি মাইনাস, মানে সরি স্থিতিশক্তি এবং মোট শক্তি হয় মাইনাস। তাহলে এটা পজিটিভ কিছু, তার মানে এটা কিন্তু গতিশক্তি দেওয়া আছে, ঠিক আছে, এটা গতিশক্তি। তো আমরা যেটা জানি ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই টয়েস এম। এটা কি ভরবেগ, এটা হচ্ছে এম হচ্ছে ভর। তাহলে আমরা এখান থেকে পি স্কোয়ার ইকুয়াল টু পাবো হচ্ছে ইকে টয়েস এম, এবং পি ইকুয়াল টু পাবো হচ্ছে রুট ওভার ইকে টয়েস এম, ঠিক আছে। তাহলে পি এর ভ্যালুটা বের করি, রুট ওভার ইকে, এটা হচ্ছে 1 কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 কিলো আগে লিখি, তারপর ইলেকট্রন ভোল্টকে জুলে চেঞ্জ করি, 2 ইন্টু এম। এম এর ভ্যালু হচ্ছে ইলেকট্রনের এম কত, 9.1 ইন্টু 10⁻⁻31। তাহলে পি এর ভ্যালুটা বের হলো কেজি মিটার পার সেকেন্ডে। কত আসে দেখি, মানে এই ম্যাথটা খুব ভালো আসলে, পছন্দের মত, ঠিক আছে, আসার মতো আসলে। 1 ইন্টু, এটা তোমাদের বইয়ে আছে, হ্যাঁ, এটা জয়গুলি থেকে নিচ্ছি আমি আসলে, তার মানে কোনো না কোনো বইয়ে আছে, কোন বইয়ে আছে ওটা লেখা নাই। তো 2 ইন্টু 9.1 ইন্টু 10⁻31, 1.70 ইন্টু 10⁻23। আচ্ছা, তাহলে পি বের হলো। এখন দেখো আবার কথা হচ্ছে যে অবস্থান 1 অ্যাংস্ট্রমের মধ্যে নির্ধারিত হয়, তাহলে এটা কিন্তু বলা আছে ডেল এক্স। তো আমরা যেটা জানি ডেল পি ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে h/4 পাই। তাহলে আমরা এখান থেকে ডেল পি এর ভ্যালুটা পাবো, এটা ইকুয়াল টু h/4 পাই ডেল এক্স। নিচে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻34, আর 4 পাই ডেল এক্স। ডেল এক্স এর ভ্যালুটা হচ্ছে 1 অ্যাংস্ট্রম, তাহলে 10⁻10। তাহলে এখান থেকে আমরা এটা পাবো 5.272 ইন্টু 10⁻25 মিটার, যেহেতু সরি ভরবেগ, তাহলে কেজি মিটার পার সেকেন্ড। কি বলেছে, ভরবেগের অনিশ্চয়তার শতকরা হার কত? তাহলে অনিশ্চয়তার শতকরা হার, তাহলে ডেল পি বাই পি, হ্যাঁ, ডেল পি এর ভ্যালুটা হচ্ছে 5.272 ডিভাইড বাই ইন্টু 10⁻25, আর পি এর ভ্যালুটা হচ্ছে 1.70 ইন্টু 10⁻23 একটু 100। (3.1%), ঠিক আছে। তো আগের বইয়ের সাথে এটার মিল নাই, কারণ আগের বইয়ে তোমার শুধু এইচ দিয়ে করে, আমরা h/4 দিয়ে করছি, ওকে, এই জন্য অ্যান্সার একটু আলাদা আসছে। আচ্ছা দাঁড়াও একটু,
আচ্ছা, তারপরে হাইজেনবার্গ অনিশ্চয়তা গেল। আচ্ছা, ডি ব্রগলি করেছি, এখন কম্পটন আছে খালি। ও এক্সরে আছে, এক্সরে ভালো টপিক। কম্পটন আছে, এক্সরে আছে। আচ্ছা, কম্পটন ক্রিয়া। আচ্ছা, তো জিনিসটা কি? জিনিসটা কিছুই না তেমন, আবার অনেক কিছু। জিনিসটা হচ্ছে স্ট্রাইকার দিয়ে গুটিতে হিট করার মতো। স্ট্রাইকার দিয়ে গুটিতে হিট করার পরে যেটা হবে, ধরো যে গুটিটা এদিকে চলে গেছে এবং স্ট্রাইকারটা এদিকে চলে আসছে, ঠিক আছে? স্ট্রাইকার গুটি, জিনিসটা এমনই। তো এখানে আমরা আসলে তোমার স্ট্রাইকার হিসেবে ফোটন কণা ইউজ করব। ফোটন কণা। আচ্ছা, আর গুটি হিসেবে ইলেকট্রন ইউজ করব, ইলেকট্রন, ঠিক আছে? ফোটন কণা, ইলেকট্রন। আচ্ছা, এরপরে আমরা ধরবো যে বিক্ষিপ্ত ফোটন কণা হচ্ছে এটা এবং বিক্ষিপ্ত ইলেকট্রন হচ্ছে এটা। দেখা যায় পুরা? দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে কোণগুলো কীরকম হবে। অ্যাঙ্গেল যেহেতু আছে, কোণগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এই কোণটা খেয়াল করো, এক এক বই এটা এক একভাবে দিয়েছে, তবে আমরা এখানে একটা জিনিস ধরে নিব, যে কোনো একটা ধরে নিলাম। আসলে মনে করো যে এই কোণটা হচ্ছে থেটা এবং এই কোণটা হচ্ছে ফাই। কোন কোণটা থেটা? যেটা ফোটনের সাথে কোণ উৎপন্ন করে। তাহলে ফোটনের সাথে, মানে বিক্ষিপ্ত ফোটনের সাথে কোণটা আমরা ধরবো। এটা স্পেসিফিকভাবে লিখতেছি কারণ এটা আমাদের সূত্রের কাজে লাগবে। হ্যাঁ, আমরা সূত্রে তাহলে ফাই ইউজ করব না। যদি আবার এমন করতাম, কোনো বইয়ে যদি এমন থাকে যে ফোটনের সাথে যে কোণটা ওটা দেওয়া হলো ফাই, এটা দেওয়া হলো থেটা বা আলফা, যা ইচ্ছা, তাহলে কোনটা ইউজ করতাম? ফোটনের সাথে যে কোণটা থাকবে আমরা সেটাই ইউজ করব সবসময়, ঠিক আছে? ফোটনের সাথে যে কোণটা থাকবে আমরা সেটা ইউজ করব। তো এটা তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে পরে দেখা যাবে এটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ড্যাশ। তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, কারণটা হচ্ছে, দেখো এটার এনার্জি কত? এটার এনার্জিটা হচ্ছে hc বাই ল্যামডা এবং এটার এনার্জিটা হচ্ছে hc বাই ল্যামডা ড্যাশ। অবশ্যই তুমি যে এনার্জি দিয়ে এখানে আঘাত করবা হুবহু সরাসরি সেম এনার্জি পাবা না, কারণ কিছু এনার্জি ইলেকট্রনটাকে সরাইতে ব্যয় হয়ে গেছে, রাইট? কিছু এনার্জি ইলেকট্রনকে সরাইতে ব্যয় হয়েছে, কারণ বাদ বাকি যেটা থাকে সেটাই পাবা। তাহলে বোঝাই যাচ্ছে যে অবশ্যই hc বাই ল্যামডা যে এনার্জি দিয়ে আমি আঘাত করব অবশ্যই গ্রেটার হবে, এরপরে আমি যে এনার্জিটা পাবো ফোটনের সেটার চেয়ে বেশি হবে। বা অন্য কথায় 1 বাই ল্যামডা অবশ্যই 1 বাই ল্যামডা ড্যাশের চেয়ে বেশি, বা ল্যামডা ড্যাশ, এখন যদি তুমি ব্যস্ত করো তাহলে ল্যামডা লেস দ্যান ল্যামডা ড্যাশ হবে। ব্যস্ত করলে চিহ্ন ঘুরে যায়। তাহলে কি বুঝলাম? যে যখনই আমি একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের এখানে ল্যামডা ফেলতেছি বা আলো ফেলতেছি, তারপরে যেটা হলো ল্যামডা ড্যাশ, তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়। আসলে তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু বাড়ে? কম্পটন ক্রিয়ার ইকুয়েশনের মাধ্যমে আমরা জাস্ট কতটুকু বাড়ে এটাই বের করতে পারি, ঠিক আছে? জাস্ট এটাই বের করতে পারি, আর কিছুই না। তাহলে কতটুকু বাড়ে, এটা বিশাল একটা সমীকরণ আছে, বিশাল একটা আসে, দরকার নাই অত। আমরা জাস্ট মনে রাখবো কতটুকু বাড়ে। তাহলে ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা, এতটুকুই তো বাড়তেছে, রাইট? এতটুকু বাড়তেছে। এটা হবে হচ্ছে h বাই এম নট সি। এম নট হচ্ছে ইলেকট্রনের নিশ্চল ভর, বা 9.1 ইন্টু 10⁻31 সি হচ্ছে আলোর বেগ, ইন্টু 1 মাইনাস কজ অফ, খেয়াল করবা, ফোটন কণার সাথে কোণ, ফোটন কণার সাথে কোণ, ঠিক আছে? থেটা। ফোটন কণার সাথে যে কোণটা আমরা সেটা ইউজ করতে পারবো শুধু। তো এটা মনে রাখবো, এটাতেই কম্পটন ক্রিয়ার ম্যাথ হবে, জাস্ট এটা দিয়ে ম্যাথ, ঠিক আছে? তো এটা মনে রাখলেই হবে। কিন্তু এখানে যে এই জায়গায় ভুল করে, আমি একটু আবার সতর্ক করে দিই, একটু অন্য কালার দিয়ে সতর্ক করি। এই কালার হয়ে গেল আমার, পাইছি।
আমরা অবশ্যই বিক্ষিপ্ত ফোটনের সাথে কোনটা এখানে ইউজ করব, ঠিক আছে? ভুলেও এটা ইউজ করব না, এটা ইউজ করব না, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ম্যাথগুলো করি। কম্পটনের ম্যাথ। $5,58 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি একবর্ণী রশ্মি 46 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলো। বিক্ষিপ্ত রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য কত? তো দেখো, বিক্ষিপ্ত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে আমাদের ল্যামডা ড্যাশ লাগবে, রাইট? ল্যামডা ড্যাশ লাগবে, ল্যামডার ভ্যালু বলা আছে এটা। আর 45 ডিগ্রি কোণে রশ্মি কত কোণে, তার মানে ফোটন কত কোণে বিক্ষিপ্ত হচ্ছে সেটাই, তাহলে এটা হচ্ছে থিটা, ঠিক আছে? তো এখন বসা দিলেই হবে। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা ইকুয়াল টু h/m0c 1 মাইনাস কস থিটা, ঠিক আছে? তো এখানে হচ্ছে ল্যামডা ড্যাশের ভ্যালুটা বের করব, মাইনাস ল্যামডার ভ্যালুটা হচ্ছে 558 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻34। এম নটের ভ্যালু হচ্ছে 9.11 10⁻31। 3 ইন্টু 10⁸ সি এর ভ্যালু ইন্টু 1 মাইনাস কস 46। তো কত অ্যান্সার আসে? এটা আমি করলাম, এটা তোমরা করে নিও। এটার অ্যান্সারটা আসবে হচ্ছে, মিলাই নিও, হ্যাঁ, সোজা কিন্তু। অ্যান্সারটা আসবে হচ্ছে 558.007। একটু বাড়ছে, দেখছো, 558 ছিল, 558.007 অ্যাংস্ট্রম হবে অ্যান্সার। দাঁড়াও, আরো কিছু ম্যাথ দেখি। আচ্ছা, তোমরা করবা হচ্ছে বুয়েট 17-18 ম্যাথটা, নিজেরা ট্রাই করবা হোমওয়ার্ক। একই রকম এভাবেই ওখানে 150 ডিগ্রি বলা আছে, হ্যাঁ, থিটার ভ্যালু হবে 150, যা আসবে বসাই দেবা, ইকুয়েশন এটাই থাকবে, কোনো সমস্যা নাই। 17-18 এই ম্যাথটা করবা। আচ্ছা, খেয়াল রাখবা যে 15-16 আগে কিন্তু কম্পটনের ম্যাথ পাবা না কোশ্চেন ব্যাংকে। এটা তো, এটা দেখে অনেকে মনে করতে পারো যে আসেই তো না, হ্যাঁ, কারণ হচ্ছে 15-16 আগে মানে বইয়ে কম্পটন ক্রিয়া ছিলই না, আমাদের সময় থেকে প্রথম আসছে। তো একবার মনে হয়, একবার না দুইবার যেন আসছে বইটা এই কয়েক বছরে। তারা আসতে পারে, এমন না যে আসতে পারবে না, অনেকে বাদ দিয়ে দেয়, দেখেছে একবার আসছে কি হবে, ছিলই তো না, পরে আসছে, এই জন্য একবার আসছে, ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, এই অঙ্কটা করি আমরা, আরেকটা অঙ্ক করি আর কি, তারপরে এই টপিক শেষ। থ্রি ইন্টু 10⁻19 হার্জ আদি কম্পাঙ্কের একটি এক্স রশ্মি ফোটন
একটি ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয় এর নতুন কম্পাঙ্ক বের করো। এত হার্টজ কম্পাঙ্কর একটি আদি কম্পাঙ্কের একটি এক্স রশ্মি ফোটন একটি আচ্ছা এখানে কিন্তু কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া নাই। ঠিক আছে, তো আমরা যেটা জানি এটাকে লিখে ফেলি, ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম নট সি 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, তো ল্যামডার সাথে আমাদের কার সম্পর্ক যাইতে হবে? আমাদের যাইতে হবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ফ্রিকোয়েন্সি। তো আমরা জানি হচ্ছে সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু হবে সি বাই এফ। ল্যামডা ইকুয়াল টু হবে সি বাই এফ, তাহলে সি বাই এফ ড্যাশ মাইনাস সি বাই এফ, কিছুই না, জাস্ট লিখলাম ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এম নট সি 1 মাইনাস কস থিটা। আচ্ছা, নতুন কম্পাঙ্ক, তাহলে এফ ড্যাশটা বের করতে হবে। তো বের করি 3 × 10⁸, এফ ড্যাশ এখানে থাকুক, মাইনাস 3 × 10⁸, এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু 3 × 10⁻19 ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এম নট সি টু 1 মাইনাস কস 90, থিটার ভ্যালু হচ্ছে 90। তো এখানে দেখো কস 90 ভ্যালু কত? 0, তাহলে এটা বাদ, আসলে 1 মাইনাস 0 মানে 1, তো এটা বাদ। ঠিক আছে, তো আমরা এখন করব আসলে। তো কই গেল ক্যালকুলেটর বারবার হারাচ্ছি কেন আজকে আমি? কি হয়েছে? 0.626 × 10⁻34, 9.11 × 10⁻31, 3 × 10⁸ ইকুয়াল টু হচ্ছে 3 × 10⁸ x মাইনাস 3 × 10⁸ ডিভাইড বাই 3 × 10⁻19, এক্স এর ভ্যালু বের হবে। কম্পাঙ্ক দেখো, কম্পাঙ্ক কমবে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কিন্তু কম্পাঙ্ক কমে, কারণ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কমার কথা, রাইট? কমার কথা। এখানে আসছে হচ্ছে 9.51 × 10⁻18 হার্টজ। দেখি তো, ঠিকই আছে, যা ছিল তার চেয়ে অনেক কমেছে। 10⁻18 এখানে, 10⁻19 এখানে। ঠিক আছে, তো এটা আমাদের এফ ড্যাশ। এই ভুল করলাম নাকি? অ্যান্সার মিলেনি তো। আচ্ছা দাঁড়াও, পুরোপুরি করি, এটা এইভাবে করি, নর্মালি করি। দাঁড়াও, হয়তো আমি ক্যালকুলেটার বসাতে ভুল করেছি। দাঁড়াও, 10⁻34, 9.11, 10⁻31 কেজি, 3 × 10⁸, মাইনাস 3 × 10, আচ্ছা এটা গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 3 × 10⁸, 3 × 10⁻19। হ্যাঁ, তাহলে যেটা আসলো এটা হচ্ছে বাই এফ ড্যাশ, তাহলে 3 × 10⁸ দ্বারা এটা ভাগ করলে অ্যান্সার 2.41। এই তো ভুল করছিলাম, সরি, ক্যালকুলেটারে ভুল করছি। 2.41 × 10⁻19 হার্টজ, এটা হচ্ছে অ্যান্সার। তো এগুলা নিয়ে আর পেঁচানোর ম্যাথ নেই, যা আছে সব একই, স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, ওইভাবেই আসে, এইভাবে করলেই হবে। তোমাদের এটা নিয়ে আর প্যারানোর দরকার নেই। ঠিক আছে, স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথই আসে। তো আমরা এখন লাস্ট টপিকটা দেখি এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে এক্স রে।
তো এক্স রে জিনিসটা আসলে কিছুই না, এক্স রে উৎপাদন করা হয় হচ্ছে মেটালে তোমার হচ্ছে আঘাত করেই, ফটন দ্বারা আঘাত করা হয়, তারপরে উৎপন্ন হয়। ঠিক আছে, তো এখানে তোমার এক্স রেতে যেটা ফোটনের সাথে সম্পর্কিত, তাহলে এটার যে এনার্জিটা সেটা হয় হচ্ছে এইচসি বাই ল্যামডা। আর তুমি ইলেকট্রন ভোল্ট এককে লিখতে পারো, কোনো সমস্যা নাই, এটা নিশ্চয়ই ইলেকট্রন ভোল্ট পাওয়া যাবে এবং এখানে এইচ এফ পাওয়া যাবে। দেখো এক্স রের ম্যাথ কিছুই না, জাস্ট ফোটনের ম্যাথটাই এক্স রে। ঠিক আছে, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। আর তোমাদের এক্স রের গঠন বা হাবিজাবি এগুলা পড়বা হচ্ছে জাস্ট ভার্সিটির পরীক্ষার আগে, ইঞ্জিনিয়ারিং এর জন্য গঠন পড়ারও দরকার নেই। ঠিক আছে, মানে যত কমানো যায় আর কি আমাদের পড়াটা, তো লাভ নেই আসলে ইঞ্জিনিয়ারিং এর জন্য গঠনটা পড়ে, ম্যাথ যেহেতু করতে হয় তার ম্যাথ হচ্ছে এগুলা। ঠিক আছে, ম্যাথ হচ্ছে এগুলা। তবে এখানে কথা আছে, কথাটা হচ্ছে একটু জাস্ট চেঞ্জ আছে, সেখানে হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম নির্দিষ্ট পরিমাণে এনার্জি পাওয়া যায় এক্স রে টিউব থেকে এবং বা ফোটনের, এবং এখানে তোমার খেয়াল করো তাহলে ভি ম্যাক্স নিতে পারো তুমি, তাহলে এগুলা যদি ম্যাক্স নাও ল্যামডা হবে মিনিমাম। ঠিক আছে, ল্যামডা হবে হচ্ছে মিনিমাম। তো এখান থেকে আমি অনেক কিছু লিখতে পারি, ল্যামডা মিনিমাম ইকুয়াল টু কত, এইচ সি বাই ইভি ম্যাক্স। তো এগুলা মুখস্থ রাখার কোনো দরকার নেই, আমরা মেইন যে ফোটনের যে এনার্জিটা জানি সেটাই মনে রাখবো, সেটা দিয়ে ম্যাথ হবে। ঠিক আছে, তো করি কয়েকটা ম্যাথ করলে ক্লিয়ার হবে। আচ্ছা, বাই দি বাই, এই যে ল্যামডা মিনিমাম এটাকে কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, মানে এর নিচে তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায় না। এফ ম্যাক্সিমাম এটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। যেরকম প্রথম ম্যাথ, সর্বনিম্ন 0.6 অ্যাম্পিয়ার, সরি 0.6 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি উৎপাদনের জন্য এক্স রশ্মি নলের অ্যানোড ও ক্যাথোড এর মধ্যে বিভব পার্থক্যের সর্বনিম্ন মান কত হওয়া প্রয়োজন, মানে কত বিভব পার্থক্য দিলে অন্তত এটা হবে আর কি, এটাই বুঝেছে। ঠিক আছে, তো জাস্ট ফ্রিকোয়েন্সির ইকুয়েশনগুলো লিখলেই হবে। এত তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু বিভব পার্থক্য, তার মানে ইভি। এখানে ভিটা হচ্ছে বিভব পার্থক্য, আর কিছুই না। ঠিক আছে, তো শেষ। এখন এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ল্যামডা 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 কুই 0.6 অ্যাংস্ট্রম, ইভি 1.61 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ফি এর ভ্যালুটা হচ্ছে, হ্যাঁ এটাই তো বেরই করবো, আমি আবার ভ্যালু কেন খুঁজি পাগলের মতো। আচ্ছা, তো ফি এর ভ্যালুটা দেখি কত আসে। স্ট্রিম কি চলতেছে? স্ট্রিম হ্যাঁ চলে। এইচ কাট দিয়ে কিছু না, এইচ হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো এইচ কি প্লাঙ্কের ধ্রুবক একটা কনস্ট্যান্ট, তো এইচ বাই 2 পাইকে একটা কনস্ট্যান্ট ধরা হচ্ছে, এইচ কাট, আর কিছুই না। -10 একটু ওয়েট দিল। তাহলে কত আসছে? 20,577। একটু দাঁড়াও,
20,577 এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 20,577 ভোল্ট। আচ্ছা, বা 20 কিলোভোল্ট তুমি বলতে পারো। আচ্ছা, এখন যে অঙ্কটা করব এটা ইম্পর্টেন্ট, এখন যেটা করব আর কি। ঠিক আছে, এখন যেটা করব এটা সরাইতে হলে, এটা সোজা ছিল, এখন যেটা করব এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো শুরু করে দিই দেরি না করে। এক্স রশ্মি নলে প্রযুক্ত বিভব পার্থক্য 6 কিলোভোল্ট হলে প্রবাহ মাত্রা 6 মিলি অ্যাম্পিয়ার হয়। সরি, 2 মিলি অ্যাম্পিয়ার, এটা 6 এর 2। আচ্ছা, লক্ষ্যবস্তুতে প্রতি সেকেন্ডে আপতিত ইলেকট্রনের সংখ্যা প্রথম প্রশ্ন হচ্ছে এটা। এটা কেমনে বের করব? আসলে এক্স টিউবে কি হয় এটা জাস্ট একবার রিভিউ দেই, তাহলে মনে পড়বে। এখান থেকে তোমার ইলেকট্রন নির্গত হয় আসলে। তো দেখো, তোমার যেটা হচ্ছে যে এক্স রশ্মি নলের প্রযুক্ত বিভব পার্থক্য এত হলে এর মধ্যে বিভব পার্থক্য 6 কিলোভোল্ট। আচ্ছা, প্রবাহ মাত্রা বলতে দেখো, এখান থেকে যদি ইলেকট্রন নির্গত হয়, ধরলাম এটাতে যাচ্ছে, এখান থেকে ইলেকট্রন নির্গত হয়ে এই প্লেটে যাচ্ছে, তাহলে ইলেকট্রন যাবে হচ্ছে পজিটিভের দিকে, নেগেটিভ থেকে, রাইট? আচ্ছা, তাহলে কারেন্ট কোন দিকে যাচ্ছে? আসলে কারেন্ট যাচ্ছে হচ্ছে এটার বিপরীতে, এই যে রেডটা হচ্ছে কারেন্ট। এখন কারেন্ট থেকে কিন্তু আমরা বলতে পারবো লক্ষ্যবস্তু হচ্ছে এইটা বলতে পারো, এটা হচ্ছে লক্ষ্যবস্তু, আসলে টার্গেট, বা এখান থেকে আসলে বের হচ্ছে। তুমি দুইভাবে বলতে পারো, কারণ হচ্ছে তোমার এখানে যে পরিমাণ বের হচ্ছে সেই পরিমাণ এখানে ঢুকতেছে। তাহলে তুমি এখানে প্রতি সেকেন্ডে আপতিত ইলেকট্রনের সংখ্যা, তো আই যেটা আমরা জানি এটা হচ্ছে কিউ বাই টি। এখন কিউ কি হচ্ছে চার্জ। এখন যতগুলো ইলেকট্রন আছে সেই সংখ্যকের চার্জে কিন্তু গুণ হবে, মানে কিউ ইকুয়াল টু হবে হচ্ছে এন ইন্টু ই। এটা আমরা চ্যাপ্টার 2তে পড়ছি যে যতগুলো ইলেকট্রন থাকে তার দ্বারা গুণ হয়ে যায় চার্জের সংখ্যা, তাহলে মোট চার্জ পাওয়া যায় এটা। তাহলে এখন আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে প্রতি সেকেন্ড, তাহলে এটা হচ্ছে 1 সেকেন্ড, এন এর ভ্যালুটা বের করতে হবে। আই এর ভ্যালু হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, এন এর ভ্যালু বের করতে হবে 1.61 ইন্টু 10 টু দি পাওয়ার -19, টি এর ভ্যালু 1, তাহলে এখান থেকে এন এর ভ্যালুটা বের হবে। এন এর ভ্যালুটা হবে হচ্ছে, আমি অ্যান্সারটা দেখে বলতেছি, তোমরা একটু মিলাই নিবা এগুলা ক্যালকুলেটর টিপে, 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 16। আচ্ছা, এরপরে বের করতে হবে হচ্ছে ইলেকট্রনের বেগ। কি করলাম, মিশাই দিলাম কেন এটা? আচ্ছা, এখানে যেটা ছিল বিভব পার্থক্য ছিল হচ্ছে, আমি লিখে দিই ডাটা কাটা আবার, 6 কিলোভোল্ট ছিল বিভব পার্থক্য দেওয়া হচ্ছিল, আয়ের ভ্যালু পাওয়া যাচ্ছিল হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার, এই দুইটাই দেওয়া ছিল। হ্যাঁ, আচ্ছা, তো 2 নাম্বার প্রশ্ন যেটা, সেটা বলা আছে হচ্ছে যে আপতিত ইলেকট্রনের বেগ কত? আপতিত ইলেকট্রনের বেগ কত? অ্যাকচুয়ালি যেটা দেখো, খেয়াল করো, এখানে আসলে যেটা থাকে সেটা হচ্ছে একটা, তোমার যেটা বলেছে ফিলামেন্ট থাকে। ফিলামেন্টটা এত বেশি উত্তপ্ত করা হয় যে ইলেকট্রনের ধাতব বন্ধনগুলো ভেঙে যায়। এর ফলে এখান থেকে ইলেকট্রন এদিকে আবার বেশি পরিমাণ পজিটিভ দেওয়া হয়, তাহলে ইলেকট্রন দুমদাম করে চলা শুরু করে। আসলে এই কাজটা হয়। তাহলে আপতিত ইলেকট্রনের বেগ, আপতিত ইলেকট্রন কত বেগে আসবে সেটা নির্ভর করবে হচ্ছে গতিশক্তির উপরে। আর গতিশক্তি কিভাবে পাওয়া যায়? ½ mv² ইকুয়াল টু ই ডেল ভি লেখা যায়, যেহেতু এটা শক্তি, এটাও শক্তি, ঠিক আছে, ইভি আসলে। তাহলে হচ্ছে হাফ এম, এর ভ্যালু 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ইন্টু,
এটা আমরা এক একটা ইলেকট্রনের জন্য দেখতেছি, ঠিক আছে? কারণ ইলেকট্রনের বেগ বলতে সবগুলোর বেগ না, কিন্তু যে কোনো একটা স্পেসিফিক একটা ইলেকট্রন, ধরে এই ইলেকট্রন কত বেগে এখানে পড়তেছে আসবে সেটা বোঝায়। তাহলে বেগের ভ্যালুটা বের হবে, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.61 × 10⁻⁹, আর ভি এর ভ্যালুটা হচ্ছে 6 কিলোভোল্ট, ঠিক আছে? 6 কিলোভোল্ট। তাহলে দেখো এখানে কত আসে ভি এর ভ্যালুটা, এই ভি এর ভ্যালুটা আসবে হচ্ছে 4.68 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড, বেশ অনেকখানি বেগ কিন্তু। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা বলা আছে হচ্ছে এক্স রে নলে উৎপন্ন ক্ষমতা। এটা কিন্তু অ্যান্সার করা খুবই সোজা, কিন্তু হুট করে কেউ দেখলে একটু ভেবেছে এক্স রে নলে উৎপন্ন ক্ষমতা কেমনে। ইলেকট্রিক্যাল জিনিসটা ভাই, পি ইকুয়াল টু ভিআই বসা দিলেই হয়ে যাবে। ভি এর ভ্যালু হচ্ছে 6 কিলোভোল্ট, আর আই এর ভ্যালু হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। 6 × 12, 10⁻³ 10⁻³ কাটাকাটি, তাহলে 12 ওয়াট। এটাই হচ্ছে অ্যান্সার। দেখে মনে হচ্ছে কি নাকি এরকম কিছু প্রশ্ন থাকবে, দেখে মনে হবে কি নাকি, কিন্তু আসলে কিন্তু অনেক সোজা হয় সেগুলো। আচ্ছা, এর পরের ম্যাথটা করি। একটি এক্স রশ্মি নল 25 কিলোভোল্ট বিভব পার্থক্যে কাজ করে। আচ্ছা, লক্ষ্যবস্তুতে ইলেকট্রনগুলি কত বেগে আঘাত করবে, এটা হচ্ছে এটার মতোই। দেখো ভি এর ভ্যালুটা বসালেই হয়ে যাবে, এম এর ভ্যালুটা জানো, ভি এর ভ্যালুটা এখানে, এই ভি এর ভ্যালুটা বসালেই দেখো যেটা হচ্ছে 625 কিলোভোল্ট বসবে, ভি এর ভ্যালুটা জাস্ট বের করবা কত বেগ, ঠিক আছে? এটা আমি করবো না, এটার অ্যান্সারটা বলি। এটার অ্যান্সারটা হচ্ছে 9.38 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা আমি করব। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ইলেকট্রনের শক্তির ইলেকট্রনের শক্তির 6% এক্স রশ্মিতে রূপান্তর হলে উৎপন্ন এক্স রশ্মির সর্বোচ্চ কম্পাঙ্ক কত? দেখো ইলেকট্রনের শক্তির 6% এক্স রশ্মিতে রূপান্তরিত হয়েছে, মানে দেখো ইলেকট্রনের শক্তির 6%। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো ইলেকট্রনের শক্তি কত। ইলেকট্রনের শক্তি হচ্ছে ই ইন্টু ভি। ইলেকট্রনের শক্তি কত, এখানে যা দেওয়া আছে বিভব পার্থক্য যদি এটা হয়, তাহলে ইলেকট্রন শক্তি হচ্ছে ই ইন্টু ভি। এটার 6%, তাহলে 6/100 ইকুয়াল টু হচ্ছে এইচ এফ ম্যাক্স। এই তো শেষ। এখন আমাদের এফ ম্যাক্সের ভ্যালুটা সর্বোচ্চ কম্পাঙ্ক বের করতে হবে। তাহলে ই এর ভ্যালু হচ্ছে 1.61 × 10⁻⁹, ভি এর ভ্যালুটা হচ্ছে 25 কিলোভোল্ট বাই, আচ্ছা এখানে 6 × 100 বাই 100 মানে 10⁻² উপরে, এইচ এর ভ্যালু 6.626 × 10⁻34, এফ ম্যাক্স এখান থেকে বের হবে।
3.62 into 10 to the power 17 hertz. আচ্ছা দাঁড়াও আমি একটু আরো ম্যাথ দেখি। আচ্ছা এখন এটা সরাই, হোমওয়ার্ক করবা তোমরা কিছু। পঞ্চাশ কিলোভোল্টে ত্বরিত হয়ে একটি এক্স-রে মেশিনে কোন ইলেকট্রন কপার টার্গেটে আঘাত করায় ,5% গতিশক্তি তাপে পরিণত হলো। সৃষ্ট এক্স-রের তরঙ্গ দৈর্ঘ্য কত? তো এখানে খেয়াল করো, এখানে 5% তাপে চেঞ্জ হয়েছে, 5% তাপে, তার মানে বাদ বাকিটুকু এক্স-রেতে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। 5% তাপে মানে 95% হয়েছে এক্স-রেতে চেঞ্জ, আগেরটার মতো এখানে হবে 95। আর এটার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে, তার মানে এফ এর জায়গায় আমরা বের করবো হচ্ছে ল্যামডা। ওকে, তো এটার অ্যান্সারটা তোমরা বের করবা হচ্ছে 0.327 অ্যাংস্ট্রম। অ্যান্সারটা মিলাই নিও, হ্যাঁ করবা কিন্তু অবশ্যই এটা। আমি আর একটু চেক করি, তাহলে আমরা ফাইনাল কনক্লুশন টানতে পারবো এই চ্যাপ্টারের। ওকে, তো আমরা অ্যাকচুয়ালি ম্যাথগুলো করছি বেশিরভাগ। তো তোমাদের কাজ হবে হচ্ছে এখন এই যে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সবগুলা চেক করা, যে কোনো ম্যাথ বাদ গেল কিনা, কোনো ম্যাথ না পারা আছে কিনা, সব চেক করে এবং যেগুলো আছে ওগুলা নিজে সলভ করে ফেলা, ঠিক আছে। অ্যান্সার না দেখে নিজেরা সলভ করা, আশা করি বেশিরভাগ ম্যাথই হয়ে যাবে, কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, তাহলে এই চ্যাপ্টার এক পর্যন্ত গেল। এখন কয়টা বাজে? আমাদের কাছে টাইম আছে ভালোই, হ্যাঁ টাইম আছে। তো আমরা হচ্ছে নেক্সট চ্যাপ্টার শুরু করে দিই দেরি না করে। তো নেক্সট চ্যাপ্টার শুরু করি। আচ্ছা, তো পরমাণুর মডেল, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের নাম। তো এখানে আমরা প্রথমে পরমাণু মডেল আছে। তো পরমাণুর মডেল কবে আবিষ্কার হলো, কোনটাতে কি বললো, এগুলো তো অ্যাডমিশনে আসবে না। আমরা যে মানে এগুলো ম্যাথ আসবে সেই টাইপের জিনিস আমাদের বেশি পড়তে হবে, ম্যাথমেটিক্যাল জিনিসগুলা। তো আমরা শুরু করে দিই সিকোয়েন্স অনুসারে, বইয়ের সিকোয়েন্স অনুসারে দেখি, আস্তে আস্তে যত ম্যাথ আছে সব সলভ করে ফেলি, হ্যাঁ। আচ্ছা, তো পরমাণু, ওকে, পরমাণুর মডেল। আচ্ছা, তো পরমাণুর মডেলে দেখো, এখন ধরলাম যে এটা হচ্ছে নিউক্লিয়াস এবং এর আশেপাশে আছে হচ্ছে ইলেকট্রন, রাইট, ইলেকট্রন, এটা ধরলাম ইলেকট্রন, এটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, তো দেখো এখানে তোমার এই যে ইলেকট্রন, এটা কিন্তু একটা নির্দিষ্ট বেগে ঘুরতেছে, আমরা ধরতেছি এটা হচ্ছে আর ধরলাম ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এটার যে এফসি হচ্ছে সেটা ইকুয়াল টু হচ্ছে
mv স্কয়ার বাই r, ঠিক আছে, mv স্কয়ার বাই r, fc সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল, নর্মাল জিনিস। আচ্ছা, আর এখানে এই যে এফসি কেন্দ্রমুখী বল, এটা কিন্তু এদের মধ্যে যে কুলম্বিক ফোর্স সেটার সমান, সেটা কত হবে, এখানে এখানে আমি ধরি যে এটা তোমার, দেখো এখানকার একটা ইলেকট্রন আর এখানে পারমাণবিক সংখ্যা, দেখো পারমাণবিক সংখ্যাকে বলা হয় যে এটার সমান আছে, চার্জ আছে, খেয়াল করো এটার মধ্যে এটার সমান চার্জ আছে। আর প্রত্যেকটা চার্জ বলতে কার চার্জ, নিউটনের চার্জ হয় না, প্রোটনের চার্জ হয়, ঠিক আছে। প্রোটনের চার্জের সাংখ্যিক মান বা চার্জের যে অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা কিন্তু আবার ইলেকট্রনের চার্জের সমান। তাহলে এখানে মোট চার্জ আছে হচ্ছে Z × E। এটা দেখে মনে করো না যে এখানে ইলেকট্রন আছে, এখানে আছে প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সমান। তাহলে এটাকে বলা যায় হচ্ছে 1/4πε0 কে ধরলাম না, এখানে ε0 দিলাম, শূন্য মাধ্যমে ধরলাম, ইন্টু চার্জের দ্বয় গুণফল Z × E × E, তাহলে Z² বাই দূরত্ব হচ্ছে r²। তাহলে এখানে দেখো কি হয়, এখানে আর একটা কাটাকাটি যায়। তো এত কিছু মনে রাখা লাগবে না, জাস্ট আমরা মেইন ফান্ডামেন্টাল ইকুয়েশনগুলাই মনে রাখবো, তারপর যা দিবে অঙ্ক করবো, ঠিক আছে। অত কিছু তো মনে রাখা যাবে না আসলে। আচ্ছা, তো বোরের পরমাণু মডেলটা ইম্পর্টেন্ট আছে, এখান থেকে কিছু কিছু প্রশ্ন হয়। বোরস অ্যাটম থিওরি বা নিউক্লিয়ার মডেল। আচ্ছা, এখানে তোমার যেটা বলা আছে, উনি যেটা বলেছিলেন, এখানে কিছু কথা একটু বলি আমি, কিছু বেসিক একটু ঝামেলা থাকতে পারে সবারই হালকা। দেখো এখানে এটা হচ্ছে নিউক্লিয়াস এবং আশেপাশে এগুলাকে বলা হচ্ছিল কক্ষপথ, রাইট, আমরা বলি হচ্ছে কক্ষপথ। আসলে এগুলা কক্ষপথ বলা উচিত না, এটাকে বলা উচিত হলো এক একটা শক্তি স্তর। খেয়াল করবা, এটাকে আমি কি বলবো হচ্ছে শক্তি স্তর। এটা একটা শক্তি স্তর, এটা আর একটা শক্তি স্তর, এগুলাকে আমরা বলবো হচ্ছে কক্ষপথ বলবো না, আমরা কক্ষপথ বলবো না, কারণ হচ্ছে এটা গ্রহের মতো না, এটা হচ্ছে শক্তি স্তর। মানে যে কোনো একটা ইলেকট্রন এখানে থাকা অবস্থায় একটা শক্তি থাকবে, সেটা এখানেই থাক অথবা এখানে থাক অথবা এখানে থাক, একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকা অবস্থায় তার ইলেকট্রনের শক্তিটা ফিক্স হবে, রাইট, ফিক্স হবে। অনুরূপভাবে সে যদি এখানে যায় অথবা এখানে যায় অথবা এখানে যায়, প্রত্যেক জায়গায় এই ইলেকট্রনের n = যেহেতু 2, এটা দ্বিতীয় শক্তি স্তর বলা হয়, এবং এটাকে এই জায়গায় প্রত্যেক জায়গায় ইলেকট্রনের শক্তিটা হবে স্থির। আচ্ছা, যত নিচে থাকে তত এনার্জিটা কম হয়, কারণ এনার্জিটা হচ্ছে আর এর ব্যস্তানুপাতিক, ঠিক আছে, সরি আমি কি বললাম, আর এর সমানুপাতিক। দেখো যত ব্যাসার্ধ কম বা এই দূরত্বটা কম তত কম এনার্জি, এবং যত কম এনার্জি তত বেশি স্থিতিশীল, ঠিক আছে। তাহলে তুই ধরো এটা 1 নাম্বার, তাহলে 1 নাম্বারের শক্তি যদি তুমি ধরো E1, 2 নাম্বার শক্তি যদি ধরো E2, তাহলে যেটা হয়েছে খেয়াল করো, E1 থেকে দেখো E1 এর শক্তি কিন্তু কম E2 এর চেয়ে, খেয়াল করবা E1 এর শক্তি কম E2 এর চেয়ে। লাইভ কি চলে? হ্যাঁ চলে। E1 এর শক্তি কিন্তু কম E2 এর চেয়ে, তাহলে E1 লেস দেন E2, বা এনার্জির পার্থক্যটা হচ্ছে E2 মাইনাস E1, এনার্জির পার্থক্যটা হচ্ছে E2 মাইনাস E1। তার মানে তোমার যদি একটা ইলেকট্রনকে এখান থেকে এখানে পাঠাইতে হয়, এখান থেকে এখানে বা এখান, দেখো খেয়াল করো, এখান থেকে এখানে বা এখান থেকে এখানে বা এখান থেকে এখানে একই পরিমাণ এনার্জি ক্ষয় করতে হবে, কারণ পুরাটা জায়গা জুড়ে E2, পুরাটা জায়গা জুড়ে এখানে হচ্ছে E1। তো ধরি যে আমরা এখান থেকে এখানে যাচ্ছি, তাহলে এখান থেকে এখানে আমাকে যদি যাইতে হয় তাহলে বেশি এনার্জি অর্জন করতে হবে বা এনার্জিটা বাইরে থেকে দিতে হবে, ঠিক আছে। আবার যদি এমন হয় যে একটা ইলেকট্রন, ধরি যে একটা ইলেকট্রন এখান থেকে এখানে আসতেছে, তাহলে এখান থেকে এখানে আসার সময় এখানে এনার্জি বেশি ছিল, এখানে এনার্জি কম, তাহলে কি হবে, সে কিন্তু এনার্জি বিকিরণ করবে। তাহলে এই যে বিকিরণের ভ্যালুগুলো বা শোষণের ভ্যালুগুলো হবে এটা সমান, আর এটা ইকুয়াল টু হয় হচ্ছে h × f। h × f কেন? কারণ এখানে তোমার হচ্ছে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো বাইরে যাবে, এটা দৃশ্যমানও হইতে পারে অদৃশ্যমানও হইতে পারে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে del E = হচ্ছে hf। হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি সঞ্জয়, একটু পরে ফোন দিচ্ছি তোমাকে, 7:15 দিকে, হ্যাঁ 7:15 দিকে ফোন দিচ্ছি।
আচ্ছা, তো এরপর হচ্ছে দেখো এখন হচ্ছে আমরা কোথায় ছিলাম, এখানে। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে এই যে কোনো একটা কক্ষপথে থাকা অবস্থায়, যে কোনো একটা কক্ষপথে থাকা অবস্থায় একটি ইলেকট্রনের অবশ্যই, এটা নিউক্লিয়াস ধরলাম, এটা হচ্ছে ইলেকট্রন, এই একটি ইলেকট্রনের অবশ্যই থাকবে হচ্ছে কৌণিক ভরবেগ, যেহেতু কৌণিক গতিতে সে ঘুরতেছে। তো কৌণিক ভরবেগের এটা হচ্ছে এল এম ভি আর, এম ভি আর হয় এটা, এবং এটা ইকুয়াল টু হয় হচ্ছে h/2π এর সমানুপাতিক, বা অন্য কথায় h/2π নির্দিষ্ট গুণিতক, এটা হয় nh/2π। খেয়াল রাখতে হবে এটা, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। mvr ইকুয়াল টু nh/2π, এটা হচ্ছে কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য, আর এটা হচ্ছে এনার্জি সংক্রান্ত স্বীকার্য বোরের অ্যাটমিক থিওরির। তো এগুলা পারো অলরেডি তোমরা, জাস্ট এখানে কিছু ম্যাথ পাবো আমরা, জাস্ট এই জন্য একটু বলে রাখলাম আগে। আচ্ছা, তাহলে এন কি, এন কি বলতো? এন হচ্ছে জাস্ট কক্ষপথের নাম্বার, এটা 1 প্রথম কক্ষপথে, তাহলে h/2π, দ্বিতীয় কক্ষপথে টোয়াইস h/2π, এভাবে চলবে। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমার এখানে একটা ইলেকট্রনের মোট শক্তি কত, বা এই যে E1 এটার ভ্যালু কত, বা E2 এটার ভ্যালু কত, এগুলা বের করতে হয়। তো E1 বা E2 যাই হোক না কেন, En এটার প্রতিপাদন আছে, এটা লাগবেও না আমাদের অ্যাডমিশনে, জাস্ট এটা মনে রাখতে হবে, -13.6 ডিভাইড বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, এটা মনে রাখতে হবে। এনতম কক্ষপথের শক্তি, এনতম কক্ষপথের শক্তি হচ্ছে এটা, ঠিক আছে, -13.6 ডিভাইড বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, -13.6 বাই n স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। ওকে, তো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তো এখন আমরা আসলে এগুলা নিয়ে ম্যাথ করা শুরু করে দিতে পারি, খুব একটা আর প্যারা নাই এগুলাতে, ম্যাথ করলে মোটামুটি একটা আইডিয়া চলে আসবে। আমি তোমাদের বলেছিলাম এর আগের একটা ক্লাসে যে এই টাইপের চ্যাপ্টারগুলো বা পিছের দিকের চ্যাপ্টারগুলো, মানে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স বাদে আর কি, পিছের দিকের চ্যাপ্টারগুলো খুব একটা প্যারা দিবে না তোমার আগেরগুলোর তুলনায়, আগেরগুলো বেশি। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ব্যাসার্ধগুলা। ব্যাসার্ধ, এটা R1, এটা হচ্ছে R2, এই ব্যাসার্ধগুলা মনে রাখতে হবে। এটা তোমরা কেমিস্ট্রিতেও পড়ো আসলে। এই ব্যাসার্ধগুলো হয় হচ্ছে 0.52 ইন্টু n স্কোয়ার অ্যাংস্ট্রম। 0.52 অ্যাংস্ট্রম, সরি 532 অ্যাংস্ট্রম ইন্টু n স্কোয়ার, ঠিক আছে। তার মানে তোমার হচ্ছে যদি প্রথম কক্ষপথ বলে তাহলে n স্কোয়ার, n এর ভ্যালু 1, দ্বিতীয় কক্ষপথ বলে n এর ভ্যালু 2, তৃতীয় কক্ষপথ বলে n এর ভ্যালু 3, 4, এইভাবে বাড়তে থাকবে। তো আমাদের কাছে ম্যাথ আসে আসলে তো এই ম্যাথটা বড়, বা অনেকগুলো জিনিস আছে আসলে। হাইড্রোজেন পরমাণুর অনুমোদিত প্রথম বোর, বোর বলতে বোর পরমাণু মডেলের অ্যাকচুয়ালি, তাহলে বোর কক্ষপথের ব্যাসার্ধ কত, তাহলে এটার অ্যান্সার এখানেই করি। তাহলে কক্ষপথের ব্যাসার্ধ কত? কক্ষপথের ব্যাসার্ধ Rn ইকুয়াল টু হচ্ছে 0.532 n স্কোয়ার অ্যাংস্ট্রম। n এর ভ্যালু এখানে কত? প্রথম, তাহলে n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 0.532 অ্যাংস্ট্রম। এভাবেই করবা, ঠিক আছে। বইয়ে দেখবা যে বড় বড় সূত্র দেওয়া আছে, দরকার নেই।
শর্টকাটে করবা, ঠিক আছে, সবসময় শর্টকাটে করবা, এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। আচ্ছা 2 নাম্বার হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো এটা ইকুয়াল টু হচ্ছে mvr ইকুয়াল টু হচ্ছে nh/2π। n এর ভ্যালু কত? প্রথম কক্ষপথ, তাহলে n এর ভ্যালু 1, তাহলে h/2π 6.626 × 10⁻34 / 2π, যেটা আসে সেটাই অ্যান্সার, ঠিক আছে। কৌণিক ভরবেগ খেয়াল করবা, এটার কিন্তু এককটা কিরকম হবে। কৌণিক ভরবেগের একক হয় হচ্ছে জুল সেকেন্ডে নিতে পারো, অন্যভাবে নেওয়া আছে, অনেকগুলো একক আছে, তুমি অনেক মানে জুল সেকেন্ড একটা একক, আরও কয়েকটা একক আছে আসলে। আচ্ছা এরপরের এককটা হচ্ছে রৈখিক দ্রুতি, মানে প্রশ্নটা হচ্ছে রৈখিক দ্রুতি। রৈখিক দ্রুতিটা কত? তাহলে রৈখিক দ্রুতিটা কেমনে বের করা যায়? আমরা জানি হচ্ছে mvr ইকুয়াল টু এই যে l এর এই ভ্যালুটা বা nh/2π, এখানে n এর ভ্যালু কত? 1 বসাবো, h/2π বসাবো। আচ্ছা r এর ভ্যালু যে এটা খেয়াল করবে, এটা হচ্ছে r এর ভ্যালু। m এর ভ্যালু কত? m এর ভ্যালু 9.11 × 10⁻31, ঠিক আছে। r এর ভ্যালু পাইছো এখানে, আর nh/2π, n এর ভ্যালু 1, h/2π তো কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা v এর ভ্যালু পাবো। এটা করলাম না, তোমরা নিজেরা করে নিবা। এটার অ্যান্সার আসবে হচ্ছে 2.18 × 10⁶, ঠিক আছে। আজকের ক্লাসে কিন্তু আমি অনেক কিছু তোমাদের উপর ছাড়তেছি, আসলে সোজা সোজা ক্যালকুলেশন, তো তেমন একটা প্যারা নাই যে অনেক বড় ক্যালকুলেশন লিখতে হচ্ছে বা ক্যালকুলেটরে বসাতে হচ্ছে, তো ওগুলা নিয়ে তেমন একটা প্রবলেমে পড়বা না, এই জন্য আমি তোমাদের উপরে ছাড়তেছি। হ্যাঁ, আর এগুলা হচ্ছে বইয়ের ম্যাথ, এগুলা ভুল হবে না সম্ভবত অ্যান্সারগুলো। আচ্ছা এরপরে হচ্ছে তারপরে হচ্ছে বলা আছে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, কৌণিক বেগ। কৌণিক বেগ তো ওমেগা ইকুয়াল টু হচ্ছে v/r, v ইজ ইকুয়াল টু ওমেগা যেহেতু, তাহলে ওমেগা ইকুয়াল টু v/r। তাহলে দেখো এখন যেটা পাচ্ছি, v এর ভ্যালু হচ্ছে এটা 2.18 × 10⁻16 আর r এর ভ্যালু হচ্ছে এটা 0.532 অ্যাংস্ট্রম। তাহলে এটা পাওয়া যাবে। হ্যাঁ বইটা রিটেনের জন্যই তো বলতেছি, যত শর্টে পারবা সমস্যা নাই, এটাতে ঝামেলা করবে না। আচ্ছা তারপরে হচ্ছে, আমি তো বইটা রিটেনের জন্যই পড়াচ্ছি রে পাগলা। আচ্ছা প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা। প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা, এটা দ্বারা প্রতি সেকেন্ডে কয়বার ঘুরতেছে বা ফ্রিকোয়েন্সি বোঝায় আসলে। প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর কিছুই না। তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ω/2π। এই তো ওমেগার ভ্যালু যেটা পাবা সেটাকে 2π দ্বারা ভাগ করবা, এটা হার্জে আসবে, শেষ, ঠিক আছে। তারপরে বলেছে যে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ এটা তো আরো সোজা, এটা আগে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, রৈখিক ভরবেগ ইকুয়াল টু হচ্ছে m × v, শেষ। m এর ভ্যালু তো জানোই, আর v এর ভ্যালু তো এই যে এখানে কোনখানে v এর ভ্যালু যে এখানে পাবা, এই পাইছো এখানে, m × v বসালে কোন রৈখিক ভরবেগ কেজি মিটার পার সেকেন্ডে চলে আসবে। হ্যাঁ সামথিং কেজি মিটার পার সেকেন্ডে আসবে। আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে গতিশক্তি। গতিশক্তি এটা ইকুয়াল টু হয় হচ্ছে 12 mv²। এই তো সব জানাই আছে, এগুলা কেন দিচ্ছে এখন। এরপরে হচ্ছে স্থিতিশক্তি, এই তো হবে খেলা, স্থিতিশক্তি। স্থিতিশক্তি, আচ্ছা একটু চিন্তা করি এটা কেমনে বের করা যায়। স্থিতিশক্তি একটা ইকুয়েশন মনে হয় ছিল, দাঁড়াও একটু মনে করি, এমন ঠিক খেয়াল নাই। স্থিতিশক্তি একটা ছোট একটা ইকুয়েশন ছিল। আচ্ছা তাও যদি না হয় আমরা করব, সমস্যা কি। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা দাঁড়াও তো আমি একটু চেক করি, আমার ঠিক খেয়াল নাই স্মৃতিশক্তিটা কেমনে মানে করতাম সহজে। বড় ইকুয়েশন তো আনাই যায়, বড় ইকুয়েশন বিগিনার টু মাস্টারকে দেখাইছি ওদের, কিন্তু বড় তো অ্যাডমিশনের জন্য এত বড় ইকুয়েশন মনে রাখা যাবে না তো।
ওয়েট স্থিতিশক্তি। আচ্ছা, তো এটা আমরা একটু এভাবে মনে রাখবো, বা এভাবে তোমরা অলরেডি পড়ছো একটা জায়গায়। সেটা হচ্ছে, দেখো এটা যদি বড় হাতের কিউ এবং ছোট হাতের কিউ হয়, তাহলে তাদের মধ্যবর্তী যে স্থিতিশক্তি, মানে এই পয়েন্টে ধরলাম এটা আর দূরত্বে, তাহলে যে স্থিতিশক্তিটা এটা হয় ইকুয়ালটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালটা হয় ভি ইন্টু কিউ। ভি মানে হচ্ছে এইটার কারণে, তাহলে 1/4πε0 আর, হ্যাঁ সরি, ε0 কিউ বাই আর, আর এখানে হচ্ছে এই চার্জটা বসে, তাহলে 1/4πε0 কিউ বাই আর। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়। তো এখানে যেটা হচ্ছে কিউ এর জায়গায় আছে হচ্ছে জেড ইন্টু ইন সংখ্যক ইলেকট্রন, মানে চার্জ, আর এখানে আছে হচ্ছে কিউ এর জায়গায় আছে হচ্ছে মাইনাস ইলেকট্রন, কারণ ইলেকট্রন চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো কি বসে এখানে, যে স্থিতিশক্তিটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1/4πε0, কিউ এর জায়গায় বসবে জেড ই, আর কিউ এর জায়গায় ছোট হাতের মাইনাস ই। দেখো সোজা জিনিস, মানে আমরা স্থির তরিতে এটা পড়ে আসছিলাম, মনে আছে? তাহলে এখন জাস্ট ওটাকে অ্যাপ্লাই করা হচ্ছে ডিভাইড বাই আর স্কোয়ার। তো এটা হচ্ছে কথা। তাহলে জেড কি, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেন নিয়ে আমরা অঙ্ক করতেছি, তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাহলে মাইনাস ইলেকট্রনের চার্জ স্কোয়ার ডিভাইড বাই মাইনাস বসতেছে 4πε0 8.854 ইন্টু 10⁻⁻12 টু আর স্কোয়ার। আর মানে হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.532 ইন্টু 10⁻10 অ্যাংস্ট্রম স্কোয়ার। এই স্কোয়ার নেই। আচ্ছা, তো এটাই হচ্ছে অ্যান্সার আর কি। তাহলে এটা অ্যান্সার আসবে হচ্ছে -4.34 ইন্টু 10⁻18 জুল। এটা মিলাই নিবা, মানে ক্যালকুলেশনটা জাস্ট করে নিবা আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে মোট শক্তি। তো কয় নাম্বার? 8 নাম্বার ছিল। 9 নাম্বার প্রশ্নটা হচ্ছে মোট শক্তি। তাহলে মোট শক্তিটা হবে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি এবং ইপি দুইটার যোগফল। ই কে হাফ এম বি স্কোয়ার থেকে পাওয়া গেছিল, আর ইপিটা পাওয়া গেছে এখান থেকে, দুটার যোগ করে অ্যান্সার আসবে। তো আমি অ্যান্সারটা বলি, আসলে অ্যান্সারটা আসবে হচ্ছে ইলেকট্রন ভোল্ট এককে এখানে দেওয়া 13.6 ইলেকট্রন ভোল্ট। একটু দেখে নিবা তাও। এবং এটা কিন্তু তুমি না অ্যান্সার মনে করো এভাবে না করলে পারতা, কারণ আমার ইলেকট্রনের মোট শক্তি ইএন ইকুয়ালটা আমরা জানি হচ্ছে -13.6 বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। এখানে 1 প্রথম শক্তি স্তর, তাহলে এখানে 1 স্কোয়ার বসবে নিচে, তাহলে -13.6 ইলেকট্রন ভোল্টই আসবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এই তো শেষ। এখন হচ্ছে কয়টা বাজে? নেক্সট ম্যাথে কি যাবো আজকে? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই রাখি। নেক্সট ম্যাথে আমাদের অ্যাকচুয়ালি কিছুই না, আজকে তেমন কিছুই হয় নাই, মানে এই চ্যাপ্টারে যা শুরুটা হয়েছে আর কি। এরপরের দিন থেকে আমরা তেজস্ক্রিয়তা আছে, এবং এই বোরের পরমাণু মডেলেরও কিছু ম্যাথ আছে। তেজস্ক্রিয়তা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচণ্ড প্রশ্ন হয়, এবং তেজস্ক্রিয়তার অনেকগুলো আবার তোমার ইকুয়েশন আছে, ইকুয়েশনগুলো অনেকে প্যারা খায়, ইকুয়েশনগুলো সোজা আসলে শিখতে হবে ওগুলো তোমাদের। তো এই হচ্ছে কথা। তো ওকে, নেক্সট দিন বলতে কালকে রাত 8টায় দেখা হচ্ছে।